জগদীশপুরের মুখুজ্জে বাড়ির মেজকর্তার একমাত্র ছেলেন গৌরবই। গ্রামের পড়াশোনার পাঠ চুকিয়ে কলকাতায় গিয়ে ওকালতি পড়ে এখন সেখানে বেশ পসার জমিয়েছে। গ্রামেও তাই সবাই তাকে খুব মান্যগণ্য করে, কিন্তু কাজের চাপে গ্রামের বাড়িতে হরির আর আসার ফুরসতই হয় না। এদিকে জ্যাঠাইমা তো কেঁদে কেঁদে সারা। নিঃসন্তান জ্যাঠাইমা বড় আদরের এই হরি যাতে লেখাপড়া করে বংশের মুখ উজ্জ্বল করতে পারে তার জন্য তিনি অষ্টপ্রহরের কীর্তন মানসিক করেছিলেন। ঈশ্বরের কৃপায় হরি আজ নিজের পায়ে দাঁড়িয়েছে, তাই জ্যাঠাইমা এবার বাড়িতে অষ্টপ্রহরের কীর্তন দিয়েছে। বাড়ি ভর্তি লোকজন। কীর্তন শেষে সবাই ক্লান্ত। রাতে যে যার মতো জায়গা খুঁজে শুয়ে পড়েছে। হরি নিজের ঘরে শুতে গিয়ে দেখে উমা খাটে মেঝেতে কোথাও তিল ধারণের জায়গা নেই। এদিকে বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বগরটা কোন রকমে বৃষ্টি বাঁচিয়ে কাউকে কিছু না বলে চুপচাপ বাড়ির এই ঘরে চলে আসে। ঘরে ঢুকেই তার মনে পড়ে, আচ্ছা এই ঘরে এসে ছেলেবেলায় তার দুই বন্ধুর সাথে পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ কাব্য আর ক্যাম্বেল স্কুলে সেই ছাত্র স্যারের কাছে অস্থিবিদ্যা শিখতো না? তাদের অস্থিবিদ্যা শেখানোর জন্য এই ঘরে একটা কঙ্কাল ঝোলানো থাক। তার মনে পড়ে গেল বাতাসে তার হাড়গুলো কেমন খটখট খটখট করে নোট। এখন অবশ্য যে যার কাজে বাইরে চলে যাওয়ার পর থেকে এই ঘরটা থেকে কঙ্কাল টঙ্কাল সরিয়ে এখানে বারবারই একটা শোবার ঘর হিসেবেই এটাকে ব্যবহার করা হয়। হরি শুতে তো এলো, কিন্তু ওরা আবার চিরকালই ঘুমের জায়গা বদল হলে ঘুম আসতে চায় না, তাই এপাশ ওপাশ করছে। গির্জার বড় ঘড়ির বড় বড় সবকটা ঘন্টাই প্রায় বেজে গেল। এমন সময় দেখে ঘরের কোণে যে তেলের শেষটা জ্বলছিল সেটাও মিনিট পাঁচেক দপদপ করে হঠাৎ নিভে গেল। এই ঘরে তো আমরা তিনজন অস্থিবিদ্যা এই ঘরটা তো দেখিনি, গেল কোথায়? নিশ্চয়ই শোবার ঘর বানিয়েছে বলে সরিয়ে দিয়েছে। আমিও অদ্ভুত, যখন পড়তাম তখন ভাবিনি, আর আজ ভাবতে বসেছি কঙ্কালটা কোথায় গেল, কার কঙ্কাল ছিল, সে কেমন মানুষ, বিছানা বদলালো কি ঘুমের 12টা বাজলো। হাওয়া চলছে না, ঘরটা কি খসখস শব্দ করে ঘরে। ও বাবা, কে যে মশারির কাজ এসে ক্রমশ আসছে। ঘরে তো আর কেউ নেই, আমি তো দরজা বন্ধ করেই বিছানায় এসেছি। তবে কি ঠিক করে আগরটা দেওয়া হয়নি, খুলে গেছে? সব শব্দ কিছু নয়, আমি নিজেই ভয় পাচ্ছি আর নিজের ধরফরানি শব্দ শুনে উল্টো পাল্টা কল্পনা করছি। আমার মাথাটা গেছে একেবারে, কেমন যেন লাগছে, ঘরে যেন কেউ আছে। মা গো, আজ রাতে মরতে একা এই ঘরে এলাম কেন? কি হতো সবার সাথে বসেও তো রাতটা কাটানো যেত। নবাবুর আরাম চাই, ছেলে তোর বেরতেও পারবো না, ঠক করে কাঁপছে। আমরাই পাবো না, মরলে মরবো, তার আগে একবার বাঁচার যায় কিনা। কে ঘরে ঘরে? আমি, আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। তুমি মা, এটা সে কঙ্কালের দাবিদার। আজ সত্যি রাতে মরবো নাকি শেষ, যা আছে কপালে তো হবেই। মরার আগে দেখছি নাকি দুপুর রাতে বেশ কাজটি বের করেছো, তা সে কঙ্কালে এখন তোমার প্রয়োজন? বলো কি, আমার বুকের হাড় যে তার মধ্যে ছিল, আমার 26 বছরের যৌবন যে তার চারিদিকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করে না? তার কথাটা সঙ্গত বটে, তা তুমি সন্ধান করবে যাও, আমি একটু ঘুমাবার চেষ্টা। তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। জানো, 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম। আর এই 35 বছর খালি শ্মশানের বাতাসে শব্দ করে বেরিয়েছি। আজ ভারী ইচ্ছে করছে আর একবার মানুষের কাছে বসে মানুষের মতো গল্প করি। তোমার মশারির কাছে কাছেই বসলো বলে বোধ হয়। আর মুখ হবে না তো, যা আছে কপালে তার খন্ডাবে কি যাবে না। সেই ভালো, যাতে মন বেশ ভালো হয়ে ওঠে এমন কিছু গল্প বলো তো জমিয়ে। সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। বুঝে, যখন মানুষ ছিলাম আর ছোট ছিলাম তখন একজনকে জমের মতো ভয় করতাম। তিনি আমার স্বামী। কেন জানি না মনে হতো মাছকে বঁড়শি দিয়ে ধরলে তার যেমন দশা হয়, আমারও যেন সেরকম অবস্থা হয়েছে। একটা অজানা লোক যেন বঁড়শিতে গেঁথে আমার নিজের পুকুর, মানে জন্মভিটে থেকে আমাকে তুলে নিচ্ছে। এর হাত থেকে আর ছাড়া পাওয়ার জন্য বিয়ের 2 মাস পরে আমার স্বামী মারা গেল। আমার কিছুই মনে হলো না, কিন্তু আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ করলো। আমার শ্বশুর তো আমার অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখিয়ে দিয়ে শাশুড়িকে বলেই ফেললে যে তাদের ছেলে আমার কারণেই মরেছে, আমি নাকি বিষকন্যা। সে কথা আমার স্পষ্ট মনে আছে। কি গো, তুমি শুনছো তো? কেমন লাগছে? বেশ লাগছে, গল্পের শুরুটা বেশ মজা। এই আর কি মজা, তবে শোনো, আমার খুব মজা। শ্বশুর বাড়ি থেকে ছাড়া পেয়েছি, নাচতে নাচতে মনের আনন্দে বাপের বাড়ি চলে এলাম। তারপর আর কি, বাপের বাড়িতে রয়ে গেলাম। ক্রমশ বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করলেও আমি নিজে বেশ জানতাম আমার মতো শুনে যেখানে সেখানে চট করে দেখা পাওয়া ভার। কি গো,
তোমার কি মনে হয়? কি আবার মনে হবে? হতেই পারে। আমি তো আর তোমার সেই সময় দেখতে যাইনি, তাই জানিও না। তুমি আমায় দেখোনি, ঠিক বলছো? হ্যাঁ, তোমার মনে। আমি আবার তোমায় কবে দেখলাম? কেন? আমার সেই কঙ্কাল? তুমি কেমন মানুষ গো, ঠাট্টা করছিলাম তাও ধরতে পারোনি? কোথায় বলো, আমি তো খাবড়ে গেছিলাম। না, ঠাট্টা ছেড়ে এখন একটু শোনাও তো, তুমি কেমন সুন্দরী ছিলে। আমার পোড়া কপাল, তোমার কাছে কি করে প্রমাণ করব যে সে দুটো ফাঁকা চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল, আর রানা ঠোঁটের ওপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল। তখনকার খোলা খোলা বড় দাঁতের বিকট হাসির সাথে তার কোনো তুলনাই হয় না। সেই তোমাদের কঙ্কালের কয়খানা লম্বা শুকনো হাড়ের ওপর এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠছিল, তা তোমাকে বলতে হাসিও পায়। আবার আমি আবার কি করলাম? রাগ হয় কেন? রাগ হবে না? আমার সেই শরীর যে অস্থিবিদ্যা শেখার কাজে লাগতে পারে তা অনেক তাবড়ো তাবড়ো ডাক্তারও বিশ্বাস করে। তাই নাকি? তা নয় তো কি? আমি জানি। কি জানো? একজন ডাক্তার তার এক বন্ধুর কাছে আমাকে কচ্চাপা বলেছিলেন। তার মানে কি বুঝতে পারলে? তা তো মানে কি? তার মানে এই যে পৃথিবীর আর সব মানুষের দেহই অস্থিবিদ্যা ও শরীরতত্ত্ব বোঝার কাছে লাগানো যেতে পারে, কিন্তু আমার দেহ নয়। সে কি কেন? কি কারণে নয় তোমার দেহ? বারে, আমি যে একটা সুন্দর ফুলের মতো ছিলাম। কনক চাপা ফুলের মধ্যে কি কঙ্কাল আছে? তা বটে, ভেবে দেখিনি। আমি যখন চলতাম তখন নিজে বেশ বুঝতে পারতাম যে এক কুচি হীরা নড়লে তার চারদিক থেকে যেমন আলো চকমক ওঠে, আমার চলার ভঙ্গিতেও তেমন সৌন্দর্যের ভঙ্গি নানা ভাবে চারিদিকে ভেঙে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটোর দিকে তাকিয়ে থাকতাম। পৃথিবীর সব উদ্ধত পুরুষের মুখে রস লাগিয়ে মধুর ভাবে বাগিয়ে ধরতে পারে এমন দুখানি হাত। সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের বিজয় রথ 3 লোকের মাঝখান দিয়ে নিয়ে গিয়েছিলেন, তারও মনে হয় আমারই মতো এরকম দুটো সুডোল হাত, তাল তালু আর লাবণ্য শিখার মতো আঙুল ছিল। আর আশ্চর্য কি, তোমার যা রূপের কথা শুনছি ওতে এত হতেই পারে। শুধু তো শুনছো, তুমি কি দেখছো আমার? ও মা, তা কি করে দেখবো? তাই তো আমি অস্থির হয়ে উঠেছিল। আমার সেই নির্লজ্জ আবরণহীন অলঙ্কারহীন কঙ্কাল তোমাদের কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় ছিলাম, কিছু বলতে পারিনি। তাতে তুমি কি করবে বলো? তোমার তো কোনো দোষ নেই। তাতেই তো পৃথিবীতে সকলের চেয়ে তোমার ওপর আমার রাগ বেশি। আমার উপর? কেন? আমি আবার কি করলাম? কেন? তোমার অস্থিবিদ্যাস ইচ্ছে করে আজ সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত পাপের করার রূপ নিয়ে একবার তোমার চোখের সামনে দাঁড়াই, তোমার চোখে ঘুম ছুটিয়ে দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে এই দেশ ছাড়া করি। তোমার যদি শরীর থাকতো তাহলে ছুঁয়ে বলতাম, সে বিদ্যা লেশ মাত্র আমার কিছু মনে নেই। আর তোমার সেই ভুবন বিখ্যাত রূপ যৌবনের যা ব্যাখ্যা শুনলাম, তাতেই আজ রাতের এই অন্ধকার ঘর জলজল করে উঠেছে। আর বেশি বলতে হবে না। ও, তুমি আর আমার কথা শুনতে চাও না তো? ঠিক আছে, হ্যাঁ না, সে কি? বলো না, কি বেশ লাগছে শুনতে। বলো বলো। জানো, আমার কোনো সঙ্গিনী ছিল না, তাই দাদা প্রতিজ্ঞা করেছিলেন যে বিয়ে করবেন না। ভিতর বাড়িতে তাই আমি একাই থাকতাম। বাগানের গাছতলায় একাই বসে ভাবতাম যে সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে। সব তারা কি দেখছি, বাতাস খৈল করে বারবার দীর্ঘশ্বাস ফেলে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। আর যে ঘাসের মধ্যে পা মেলে বসে আছি, তার যদি জ্ঞান থাকতো তাহলে সেও আবার অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সব পুরুষ শুধু আমার জন্য যেন ঘাসের মতো গুচ্ছ হয়ে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এইসব কল্পনা করতাম, ঘৃণা করেনি, কেমন একটা ব্যথা। আমার দাদা অদ্ভুত মানুষ ছিলেন জানো, সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। তাই দাদার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না। বন্ধু বলতে উনি এক সুশী শিক্ষক। তুমি কেন? দাদার বন্ধু মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে এসে তিনি আমাদের বাড়ি ডাক্তার হলেন। তাই আমার কাছে বাইরের পুরুষ মানুষ বলতে ওই এক শশী শেখর। যখন আমি সন্ধ্যেবেলায় বাগানে গাছের তলায় সেজে গুজে মহারানীর মতো বসতাম, তখন পৃথিবীর সব পুরুষ যেন শশী শেখরের মূর্তি ধরে আমার পায়ের কাছে বসে থাকতো। কি গো, শুনছো? শুনে কি মনে হচ্ছে? হচ্ছে শশী শেখর ভাইজান মানে বেশ। আগে সবটা শোনো না। একদিন ঝড় বাদলের দিনই আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছেন, যদিও তাকে আগে অনেকবার আড়াল থেকে দেখেছি, সামনে সামনে সেই প্রথম দেখা। তারপর? আমি জানলার দিকে মুখ করেছিলাম। কেন জানো? না বলে দিলে জানবো কি করে? এটাও ভাবতে পারো না? কেমন দ্বারা পুরুষ মানুষ গো। শোনো, গোধূলি লাল আলোটা পরে রুগ্ন মুখটা যাতে বেশি ফ্যাকাশে না লাগে সেই জন্য। বাহ, বেশ তো। কি
কি হলো তারপর? ডাক্তার ঘরে ঢুকে আমার মুখের দিকে চাইলেন, আর আমি মনে মনে নিজেকে ডাক্তারের জায়গায় রেখে নিজেকে দেখতে লাগলাম। সেই নরম আলো, বালিশের উপর একটা অল্প রুগ্ন ফুলের মতো মুখ, এলোমেলো কিছু চুল কপালের উপর এলিয়ে পড়েছে, আর লজ্জায় নোয়ানো বড় বড় চুল পাতা যেন গালের উপর ছায়া ফেলেছে। ডাক্তার দাদাকে বললেন, কি বললেন ডাক্তার? বললেন একবার আমার হাতটা দেখতে হবে। বললে তুমি? কি আবার করবো? গায়ে যে চাদর ঢাকা দেওয়া ছিল তার ভেতর থেকে একটা ক্লান্ত সুডোল হাতটা বের করলাম। নিজেই হাতে দেখেছে, মনে হলো যদি তাতে কিছু নীল চড়ি পড়া থাকতো তাহলে বেশ। তবে সেদিন একটা বেশ মজা হয়েছিল জানো। কিরকম শুনি? আর বলো না, রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে এত ইতস্তত করতে কোনো ডাক্তারকে আর দেখিনি। খুব হালকা হাতে কাঁপা আঙুলে নাড়ি দিলে তিনি আবার জ্বরে বুঝলেন আমিও তার নাড়ি কিরকম চলছে তার একটা আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না তো? কেন বিশ্বাস হবে না? কেন অবিশ্বাসের তো কোনো কারণ নেই। মানুষের নারী তো আর সবসময় একভাবে চলে না। কিছুদিনের মধ্যে বেশ কবার রোগে পড়লাম, অসুস্থ হলাম। এইভাবে চলতে চলতে একসময় বুঝতে পারলাম আমার জগৎ প্রায় জনশূন্য। তাতে কেবল একটি রোগী ও একটি ডাক্তার আছে। আমি গোপনে সন্ধ্যাবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে ভালো করে খোঁপা বেঁধে তাতে একখানা বেল গাছের বেল ফুলের মালা জড়িয়ে আয়না হাতে বাগানে গিয়ে বসতাম। তখন কোনো কিছুতেই আমার মন ওঠে না, সত্যি ওঠে না। কারণ কারণ তখন তো আমি নিজেকে আয়নায় দেখতাম না, ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, ভালোবাসতাম, আদর করতাম। অথচ প্রাণীর মধ্যে কেন জানি না একটা দীর্ঘশ্বাস সব সময় ফাঁকা করে উঠত। ও মা, সব একা একাই করতে? না, তখন তো আমি একলা ছিলাম না। যখন চলতাম চোখ নামিয়ে নিজের পায়ের আঙুলগুলি দেখতাম আর ভাবতাম নতুন ডাক্তারের চোখে তার ঢং লাগে। দুপুরে জানলার বাইরে ঝাঁঝা পড়তো, কোনো সারা শব্দ নেই। মাঝে মাঝে চিন্তার শব্দ করে উড়ে যেত। আর আমাদের পাঁচিলের বাইরে খেলনা বাজার সুর ধরে চাই খেলনা চাই চুরি চা বলে ডেকে যেত। আমি একখানা থপথপে সাদা চাদর বিছানায় পেতে তার উপর নিজের হাতখানা অনাদারে এলিয়ে রেখে ভাবতাম এই হাতখানা এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, এই যেন হাতের ওপর চমবান এঁকে দিয়ে ফিরে। আচ্ছা আচ্ছা, মনে করো এইখানে যদি গল্পটা শেষ তাহলে কেমন হয়? তো হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু আপন মনে সেটুকু পালন করতে দিতে বাকিরা তো বেশ কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় ভিড় হয়ে পড়ে, এর উপহাসটুকু থাকে কোথায়? এর ভিতরকার যে কঙ্কালটা আছে তার সবকটা দাঁত তো তাহলে দেখাই যায় আমার। রাত যখন এখনো বাকি আছে আর তুমিও যখন বলতে চাইছো, তাহলে আমারই বা শুনতে আপত্তি থাকবে কেন? শোনো, বসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তারখানা খুললেন। তখন আমি হাসতে হাসতে তাকে নানা কথা জিজ্ঞেস করতাম। কথা মানে কি কথা? যেমন ওষুধের কথা, বিশ্বের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সব। এমনিতে ডাক্তার চুপচাপই ছিলেন, কম কথা বলতেন, কিন্তু ডাক্তারি কথায় মুখ খুলে যেত। শুনে শুনে মৃত্যু যেন ঘরের লোকের মতো চেনা হয়ে গেল। তখন পৃথিবীতে ভালোবাসার মরণ ছাড়া আর কোনো কিছু চোখ পড়ছিল না। কি গো, শুনছো তো? হ্যাঁ হ্যাঁ, বলো, আমি শুনছি। আমার গল্প প্রায় শেষ হয়ে এলো, আর বড় বাকি নেই। রাত্রেও প্রায় শেষ হয়ে এলো। না, বল। কিছুদিন থেকে লক্ষ্য করছিলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক হয়ে আছেন, আর হঠাৎই আমার সাথে কথা বলতে তার সংকোচ হচ্ছে। একদিন দেখলাম তিনি বেশ ভালো করে সেজে বুঝে আমার দাদার কাছে তার জরুরি গাড়ি চাইলেন, কোথায় একটা রাত্রিবেলা যাবেন বলে। আমি কিছু জানতে পারছিলাম না, বুঝতেও পারছিলাম না। হার থাকতে না পেরে দাদাকে টুকটাক নানা কথার পর জিজ্ঞেস করে ফেললাম। ছায়া সঙ্গিনী তার দাদার কাছ থেকে জানতে পারে যে সে রাতেই শশী শেখরের বিয়ে, তাই তার দাদার কাছ থেকে জরুরি গাড়ি চেয়েছে। সে স্বাভাবিকভাবেই ভীষণ আশ্চর্য, এত বড় কথাটা ডাক্তার চেপে গেল কি করে, আর কেনই বা গেল? সে কি ডাক্তারের পায়ে ধরে বলেছিল যে এমন কাজ করলে তারা দুঃখে বুক ফেটে মরে যাবে? কথায় কথায় এও জানতে পারে শশী শেখর বিয়েতে 12,000 টাকা পণও পাবে। তখন সে দাদাকে বলে যে এত বড় খুশির খবর চেপে যাওয়ার জন্যে ডাক্তারের কাছ থেকে সে সব মাসুল কড়ায় গন্ডায় আদায় করবে। দাদা বোনের রসিকতা করার অভ্যেসের কথা বিলক্ষণ জানতেন, তাই তাকে বিরত করতে চান। কিন্তু এবার ব্যাক এর মাঝে শশী শেখর রোগী দেখে ফিরলে সে তার সাথেও বিয়ে নিয়ে ঠাট্টা করে। নতুন বউ এলে সে একটা কথা বলার মানুষ পেয়ে কতটা হাঁপ ছেড়ে বাঁচবে তাও সকলকে জানায়। তারপর এক প্রকার প্রায় জোর করেই দাদাকে পাঠায় বিয়ে বাড়ির আলোর রোশনাই বাজনা বাদ্যির আয়োজন করতে। অনিন্না পেল, তাই সন্ধ্যেবেলায় দাদা সব ব্যবস্থা করে ফিরে আসার পর ছাতের উপর ডাক্তারকে নিয়ে 2-1 পত্র মদ খাচ্ছিল। দুজনেরই ওই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশের চাঁদ। আমি হাসতে হাসতে ডাক্তারকে বললাম, ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি
যাত্রার যে সময় হয়েছে, এখানে তোমার একটা সামান্য কথা বলা জরুরি। কই গো, শুনছো তো নাকি ঘুমিয়ে পড়লে? না না, ঘুমোবো কেন, শুনছি। বেশ বেশ, এর মধ্যে আমি ডাক্তারখানায় গিয়ে খানিকটা জোগাড় করে তার কিছুটা সবার নজরের আড়ালে ডাক্তারের ক্লাসে মিশে গিয়েছিলাম। গুঁড়ো কিসের গুঁড়ো? আপনার ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিলে কেন? যে গুঁড়ো খেলে মানুষ মরে, ডাক্তারের কাছে শিখেছিলাম। ডাক্তারে এক চমকে গ্লাসটি শেষ করে একটু জড়ানো গলায় মুখের দিকে তাক একটু যন্ত্রণায় ভরে উঠলো। তবে চললাম, মানে? বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম, যতগুলো গহনা সিঁদুকে দোলা ছিল সবগুলো বের করে বললাম, সে বড় করে সিঁদুর। আর আমার বাগানের শেষ বকুলতলায় বিছানা পাতলাম। সে কি তারপর? জানো, সেদিন বড় সুন্দর রাত্রি ছিল। ফুটফুটে জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছিল। ঘুমন্ত পৃথিবীর ক্লান্তি যেন দক্ষিণা বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমাদের বাগানটা জুনি আর বেলফুলির গন্ধে মমা করছিল। ধীরে ধীরে বাঁশির সব দূরে চলে যেতে লাগলো। জ্যোৎস্না যেন ক্রমশ অন্ধকার হতে থাকলো। আমার চারপাশের গাছপালা, ঘর দূর, আকাশ সব যেন মায়ার মতো এগিয়ে যেতে লাগলো। হাসি শেষ যেন ইচ্ছে ছিল যখন লোক এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অন্তরাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব। কিন্তু কোথায় বাসর ঘর? আমার সে বিয়ের বেশ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে উঠলাম। দেখলাম আমাকে নিয়ে 3টে ছোট ছেলে অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে শোক দুঃখ দগ্ধ পড়ত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে ফুটে উঠত, সেখানে বেদ দিয়ে দেখিয়ে মাস্টার মশাই কোন হাড়ের কি নাম শেখাচ্ছে। আচ্ছা মনে করে বলো তো, সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে দিয়েছিলাম, তোমরা তা দেখতে পেয়েছিলে? তাকে আর দেখা যায়? গল্পটা কেমন লাগলো? এই র্যান্টাটা, গল্পটা বেশ প্রফুল্লকর। এখনো আছো কি? শুনছো? না, আর কোনো সাড়া নেই। বাইরে বৃষ্টি পড়ার শব্দ বন্ধ। জানলার খড়খড়ি ফাঁক দিয়ে যেন ভোরের আলো দেখা যায়। কড়ি মশারি সরিয়ে খাট থেকে নেমে ধীরে ধীরে জানলা খুলে দিল। তখন ভোরের নরম আলো জানলা বেয়ে এসে তার বিছানা ছেয়ে ফেলল। হরির মনে হলো তার কত রাতের ছায়া যেন এতদিন পরে অবশেষে তার কাঙ্ক্ষিত অনন্ত রাত্রির বাসর ঘরে প্রবেশ করেছে।